দর্শক শ্রোতা, আপনারা একটা বিষয় অবশ্যই লক্ষ্য করেছেন যে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই সমগ্র দেশে যেন এক অরাজকতার সৃষ্টি হয়েছে। নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে, উদ্বেগ উৎকণ্ঠা, সবার মনের মধ্যে ভয়। যেখানে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চেয়েছিল যে তফসিলটা ঘোষণা হলে ভালোই ভালো একটা নির্বাচন হয়ে গেলেই আমরা বাঁচি, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরিত হলে দেশের একটা গতি আসবে। বাট পরিস্থিতি যেন উল্টো হয়ে গেল। আমরা দেখলাম যে তফসিল ঘোষণা হতে না হতেই ২৪ ঘন্টা পার হতে পারলো না, এর মধ্যেই একজন প্রার্থী ওসমান হাদিকে শুট করে দেয়া হলো। এরপরে সেদিন রাতে বাড্ডায় চলন্ত বাসে অগ্নিসংযোগ ঘটানো হলো। তো এই অবস্থা নিয়ে যখন সমগ্র দেশে একটা থমথমে পরিস্থিতি, বাট সেই থমথমে পরিস্থিতি বেশিক্ষণ আর স্টে করলো না। তার মধ্যেই একের পর এক এমন এমন সংবাদ, এমন এমন নিউজ আসা শুরু করলো যেগুলো ককটেল বিস্ফোরণ নিয়ে, অস্ত্রের ঝনঝনানি নিয়ে, অগ্নিসংযোগ নিয়ে, মানে এক কথায় চারো দিক থেকে মানুষ এক ধরনের এমন লেভেলের উৎকণ্ঠা বা হতাশার মধ্যে পড়ে গেছে যে সবার মধ্যে টেনশন যে কি হতে যাচ্ছে সামনের দিকে। নির্বাচনটা কি ঠিকঠাক মতো হবে? এই প্রশ্নটা, এই সন্দেহ বা এই উদ্বেগ সবার মধ্যে দেখা দিয়েছে। চলুন এই তফসিল ঘোষণার পর থেকে কি হলো আমরা শুরুতে একটু ধারাবাহিকভাবে দেখে আসি। প্রথমে তো বললাম যে প্রার্থী ওসমান হাদিকে টার্গেট করা হলো, তারপরে বাড্ডায় চলন্ত বাসে অগ্নিসংযোগ করা হলো, তারপরে আবার দেখলাম ঢাকা আরিচা মহাসড়কে বাসে অগ্নিসংযোগ করা হলো। হাদির মানববন্ধন থেকে ফেরার পথে জুলাই রেভেলসের ২ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা। এরপরে দেখলাম রাজধানীর মিরপুর, মৌচাক, শান্তিনগরে ককটেল বিস্ফোরণ। একই সাথে ঢাকায় তিনটি স্পটে এই ককটেল বিস্ফোরণ করা হয়েছে। খুলনায় বিপুল অস্ত্রসহ অবৈধ কারখানার সন্ধান পাওয়া গেছে। এরপরে আমরা দেখলাম যে নির্বাচন অফিসের জানালার কাচ ভেঙে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। তার মানে যেই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা যে নির্বাচনটা কি ঠিকঠাক মতো হবে, তো এই অরাজক পরিস্থিতি এখন গিয়ে সেই নির্বাচন অফিসকেই টার্গেট করে ফেলছে। তো নির্বাচন অফিসে যখন হামলা হলো, হামলার চেষ্টা হলো, তখন নির্বাচন কমিশন থেকে যেটি বলা হয়েছিল তা হলো যে হাদির উপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না, নির্দিষ্ট সময়েই ভোট হবে। তো এই নিশ্চয়তা দিতে না দিতেই তারপরে আমরা যেটা দেখলাম সেটা হলো যে সিইসি ও ৪ কমিশনারের বাড়তি নিরাপত্তা চেয়ে ডিএমপিকে তারা চিঠি পাঠিয়েছে। তার মানে তারা নিজেরাই এখন নিরাপত্তাহীনতার মধ্যে, তাই বোঝা যাচ্ছে তাদের জীবনের উপরেই কোনো ঝুঁকি আছে, তারাই এখন সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। এর পরে দেখলাম যে দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন। কি বুঝলেন? পরিস্থিতি এখন এখানে গিয়ে গড়িয়েছে যে নির্বাচনটা হবে কিনা, সেই নির্বাচন সম্পন্ন করার যে কর্তৃপক্ষ ইলেকশন কমিশন, তারাই এখন নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, নির্বাচন কমিশন, নির্বাচন অফিস তাদের নিরাপত্তার প্রয়োজন, ঠিক আছে, বাট তারা তো নিরাপত্তার বাহিরে ছিল এমনটাও তো না। তাদের জন্য রেগুলার নিরাপত্তা যেটা দরকার, সেফ অ্যান্ড সিকিউরিটি দরকার, সেটা তো সবসময় রাষ্ট্র দিত। বাট এখন যে নতুন করে আবেদন করে চাওয়া হচ্ছে ডিএমপির কাছে, এটা আসলে কি ইঙ্গিত দিচ্ছে বলে আপনাদের কাছে মনে হয়? এরপরে আমরা যেটা দেখলাম সেটা হলো প্রধান ৩টি রাজনৈতিক দল, বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি, এখন যারা রাজনীতির মাঠে আছে, তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয় নিয়ে বসলেন। সেখান থেকে বলা হলো যে ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। বুঝতে পেরেছেন? প্রধান উপদেষ্টা যদি এই বক্তব্য দেয়, তার মানে কি মিন করছে, কি ইঙ্গিত করছে ভবিষ্যৎ সম্পর্কে, ভবিষ্যতের দিনগুলো কোন দিকে যাচ্ছে। এরপরে আমরা দেখলাম যে সন্ত্রাস দমনে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। তো প্রথম স্টেপই তো এখনো শেষ হচ্ছিল না, আবার দ্বিতীয় স্টেপ কেন? ওইটাকে কন্টিনিউ করলেই তো হতো। যাই হোক, তারা হয়তোবা নতুন উদ্যমে, নতুন গতিতে, তার মানে বলা যাচ্ছে যে সামনের দিনগুলোতে আবারও গণহারে গ্রেপ্তারের একটা বিষয় সামনে আসতেছে। যাদেরকে তারা টার্গেট করবে, যাদেরকে সন্দেহ করবে, মনে হবে এর দ্বারা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি
খারাপ হতে পারে, ইনি হুমকি স্বরূপ, তাকেই গ্রেপ্তার করা হবে এমন সংকেত পাওয়া যাচ্ছে এর দ্বারা। এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা আরো যা বলেছিলেন সেটা হলো যে প্রার্থীরা চাইলে অস্ত্রের লাইসেন্স দেয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথাটি বলছে, এটির মধ্যে আরো একটা আতঙ্কের বিষয় কাজ করে বলে মনে হয়, টেনশনের বিষয় কাজ করে। যেখানে আমরা সচরাচর দেখতাম যে আমাদের এখানে নির্বাচনী একটা কাস্টম বা প্রথা ছিল যে নির্বাচনের আগে আগে যাদের কাছে নিবন্ধিত এই জিনিসপত্র আছে তারা ওগুলো থানায় জমা দিয়ে আসতো, নির্বাচনের পরে হয়তো আবার নিয়ে আসতো, নির্বাচনের সময় কারো কাছে এগুলো রাখতে দেয়া হতো না। এটাই আমাদের দেশের নির্বাচনের কালচারের মধ্যে পড়ে গেছিল। আইন না, বিষয়টা ডিরেক্ট আইন না যে জমা দিতেই হবে, এমন কোনো কঠোর আইন ছিল না আমার জানা মতে। বাট এটা একটা প্রথা হয়ে গেছে, একটা কাস্টম, একটা রীতিতে পরিণত হয়েছিল। বাট দেশের পরিস্থিতিটা এখন এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে খোদ এখনকার সরকার বলতেছে মানে প্রার্থীদেরকে তাদের কাছে লাইসেন্স করা জিনিস থানায় জমা দেবে তো দূরের কথা, বরং বলতেছে প্রার্থীরা তাদের নিরাপত্তায় যদি নতুন করে চায় সেটা এই সরকার আরো নতুন করে প্রোভাইড করবে। তারা যদি চায় তাহলে এই সরকার তাদেরকে নতুন করে আরো দিবে এই জিনিসপত্র। তার মানে সামনের নির্বাচন কোন দিকে যাচ্ছে। এবং এই পরিস্থিতি নিয়ে আমরা দেখলাম সেই সৎ সাহসী দীর্ঘদিনের হিম্মত নিয়ে যিনি বলতেন, স্ট্রং পজিশনে থেকে বলতেন যে এমন কোনো শক্তি নেই পৃথিবীতে যে নির্বাচন আটকাতে পারে, নির্বাচন বানচাল করতে পারে, সেই লোক দেখলাম আজকে হঠাৎ করে একটু নরম কাটতেছে, বলতেছে যে আমার পরিবার মানে আমার নিরাপত্তা নিয়ে আমার পরিবার খুব উদ্বিগ্ন। মানে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে গড়িয়েছে। এবং বদিউল আলম মজুমদার বলেছে যে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ। তো দর্শক শ্রোতা, এই যদি হয় দেশের অবস্থা, ইলেকশন কমিশন, সিইসি এবং অন্যান্য যারা কমিশনে আছে তাদের জন্য তারা নিরাপত্তার ব্যবস্থা চাচ্ছে, অতিরিক্ত নিরাপত্তা চাচ্ছে। আচ্ছা, নিরাপত্তা দিবে কে? কার কাছে চাওয়া হচ্ছে? নিরাপত্তা দেওয়ার জন্য সমগ্র দেশে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার জন্য যেই ধরনের আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাক্টিভিটি দরকার, ফাংশন দরকার, অভ্যুত্থান পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত কি আমাদের নিরাপত্তা বাহিনী বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এই ধরনের ফাংশন করছে বা এই ধরনের ফাংশনাল করতে পারছে এই সরকার? করতে পারেনি তো। তাহলে এই যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে নিরাপত্তা চাওয়া হচ্ছে, নিরাপত্তাটা দেবে কে? আমার প্রশ্নটা সেখানে। তাহলে দর্শক শ্রোতা, আপনারা আমরা যারা সাধারণ জনগণ আছি, মানে আমরা শান্তিতে স্বস্তিতে থাকবো কিভাবে? সো দর্শক শ্রোতা, সবার কাছে রিকোয়েস্ট রইল যার যার স্থান থেকে শেষে সচেতন থাকবেন, চোখ কান নাক খুলে চলাফেরা করবেন, সব দিকের খোঁজ খবর রেখে নিজেকে সেফ রাখবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।